এবং সেই সাথে শুরু করতে যাচ্ছি ডিএইচএমএস এর তৃতীয় বর্ষের ম্যাথমেটিকার তৃতীয় নাম্বার ক্লাস। আমাদের আজকের সাবজেক্টটি হচ্ছে সিপিয়া। খুবই চমৎকার একটা রেমেডি সিপিয়া। কেন চমৎকার রেমেডি সেটা জানতে গেলে আমাকে পুরো বিষয়টা ব্যাখ্যা করতে হবে। প্রথমে আমি আজকের সিপিয়াটাকে 3টা ভাগ থেকে বিভক্ত করেছি শুধুমাত্র আপনাদের জন্য, যেন আপনারা খুব সহজভাবে সেটাকে বুঝতে পারেন এবং জানতে পারেন, শিখতে পারেন। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্লিজ ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং সিপিয়া নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। আজকে অনেক কিছু জেনে যাবেন সিপিয়া সম্পর্কে। সিপিয়া সমনামটা হচ্ছে কাটল ফিশ, অর্থাৎ কাটল ফিশ থেকে সিপিয়াটা তৈরি। এটার মায়াজাম হচ্ছে সোরিক, সাইকোটিক, সিফিলিটিক এবং টিউবারকুলার। এর সাইড হচ্ছে বাম পাশ, অল্টারনেটিভ পাশ, কাতরতা শীতকাতর, ক্রিয়াস্থল শিরা, রক্ত সঞ্চালন, পরিপাক স্থল উদর, স্ত্রী জননেন্দ্রিয়, যকৃত, নার্ভ এবং চামড়া। সিপিয়া সিপিয়ার বৃদ্ধিটা কখন হয়? দিবা ভাগে, মানে দিনে, প্রাতে, পূর্বাহে, অপরাহ্নে, সন্ধ্যাকালে, রাতে, গোসলে, সান্ত্বনায়, সাধারণভাবে ঠান্ডায়, ঠান্ডা বাতাসে, ঠান্ডা লাগলে, আহারের পর, শুক্রপাতে, দৈহিক পরিশ্রমে। প্রিয় স্টুডেন্ট এবং ডাক্তাররা একটু খেয়াল করেন, আমি এখানে দৈহিক পরিশ্রমে রেড কালার দিয়েছি। যেগুলো কালার দেখবেন আপনি রেড, ভেবে নেবেন সে প্রত্যেকটি লক্ষণই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ, এবং আমি প্রত্যেকটা কিন্তু রেড কালার করে দিয়েছি। কেন রেড করে দিয়েছি সেটা আমি আলোচনায় আসছি। উপবাসকালে, বিছানায় শুইলে, ঋতুস্রাবের আগে, প্রারম্ভে, সময় ওপরে, গাড়িতে, ঘর্ষণে, বসা অবস্থায়, ঘুমের আগে এবং শুরুতে। আর হ্রাস পায় কিসে, অর্থাৎ সিপিয়া রোগীরা কিসে আরাম পায়? তাদের যদি জিজ্ঞাসা করেন আপনার রোগ দৈহিক কিভাবে আরাম পান, তারা বলবে আহার করলে ভালো লাগে, দৈহিক পরিশ্রমে, কর্মব্যস্ততায়, আমোদ প্রমোদে, শীতল পানীয়ে, জাগরণে, গরম বিছানায়। খেয়াল করেন, বৃদ্ধিও হয় দৈহিক পরিশ্রমে, আবার হ্রাসও হয় কিন্তু দৈহিক পরিশ্রমে। তার মানে এটা হচ্ছে পোলার সিমটম। পোলার সিমটম কি আমরা বুঝি? একটি লক্ষণের যদি দুইটি সিমটমই থাকে, একই থাকে, যেমন একই কাজ দুইটা যদি দিক থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে পোলার সিমটম বলি। যেমন উনি বাড়তেছে ওনার দৈহিক পরিশ্রমে, আবার কমছে ওনার দৈহিক পরিশ্রমে, যার কারণে এটাকে রেড লাইন সিমটম দিয়েছে। আমি দৈহিক পরিশ্রম নিয়ে আরো কথা বলবো। এই যতগুলো লক্ষণ আছে তার মধ্যে একদম ফার্স্ট গ্রেডের মানে লক্ষণ হচ্ছে দৈহিক পরিশ্রম। সিপিআর রোগীরা দৈহিক পরিশ্রমে যেরকম খুব লেতিয়ে পড়ে, সব রোগ লক্ষণ বাড়ে, আবার ঠিক তেমনি দৈহিক পরিশ্রমে কিন্তু সে বেটার ফিল করে। হ্যাঁ, এটা হচ্ছে তার একটা ক্যারেক্টারিস্ট। আচ্ছা, বিশেষ লক্ষণ কি? যে লক্ষণগুলো সাধারণত একটি বৈশিষ্ট্য থেকে আরেকটি রেমেডির বৈশিষ্ট্য থেকে আলাদা করা যায়, তাকে আমরা সাধারণত বিশেষ লক্ষণ বলি। বিশেষ লক্ষণটা হচ্ছে সে কোনো কিছুকে ধরে অকারণে চিৎকার করতে থাকে। কোনো কিছুকে ধরে সে অকারণে চিৎকার করতে থাকে। পেশেন্ট এসে আপনাকে বলবে আমার কিছুই হয় না, আমি কিছুই বুঝতে পারি না, যখন ব্যথা শুরু হয় আমি অহেতুক দরজাটার ভিতরে একটু চাপ দিয়ে ধরি, জানালাটা চাপ দিয়ে ধরি এবং চিৎকার করি। কেন করেন? কোনো কারণ জানি না, আমার ভালো লাগে। দ্যাটস মিন বিশেষ লক্ষণ। এটা হচ্ছে সিপিআর বিশেষ লক্ষণ। নেক্সট, আমাদের পায়োনিয়ার কোটেশন। আমরা নিশ্চয়ই গিবসন মিলারের কথা শুনেছি। যারা ড্রাগ পিকচার বইটি ফলো করেন সেখানে দেখবেন আমাদের অনেক পায়োনিয়ার কোটেশন দেওয়া আছে। আর এই কথাটা আমি ফার্স্টে এই জন্যই দিলাম যেন সিপিআর রেমেডিটা আসলে কি, কতটা গুরুত্বপূর্ণ সেটা যেন আমাদের বোধগম্য হয়। এর জন্য কিন্তু আমরা এই পায়োনিয়ার কোটেশনটা তুলে ধরেছি। তাহলে কি কোটেশন? গিবসন মিলার একটি কথা দিয়ে সিপিআর গুরুত্ব তুলে ধরেছিলেন, সেটি হচ্ছে আমাকে যদি একটি মেডিসিন সিলেকশন করতে দাও তবে আমি সেটা সিপিআর করব। আমাকে যদি একটি মেডিসিন সিলেকশন করতে দাও তবে আমি সেটা সিপিআর করব। খেয়াল রাখেন, 4500 রেমেডি, অথচ একটা রেমেডি সিলেকশন করতে দিলে আমাদের গিবসন মিলার, যিনি হোমিওপ্যাথির পায়োনিয়ার, যার অবদান হোমিওপ্যাথিতে অনেক বেশি আছে, এই গিবসন মিলার কিন্তু
এই সিপিআর কথাটাই কিন্তু উনি তুলে ধরবেন। তাহলে একবার বুঝতে পেরেছেন এই সিপিআর রেমেডিটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটা মহিলাকে ট্রিটমেন্ট করার জন্য সিপিআর, পালসেটিলা, সিমিসিফিউগা এই মেডিসিনগুলি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। আমি বলবো না যে অন্য কোনো রেমেডি গুরুত্ব নাই, অবশ্যই আছে, কিন্তু একটা মহিলার যতগুলো ক্যারেক্টার থাকা দরকার তার প্রায় 70 থেকে 80% ক্যারেক্টার সিপিআর, পালসেটিলা, সিমিসিফিউগা, সেভাইনা এগুলোর মধ্যে থাকে বেশিরভাগ। হ্যাঁ, তার মধ্যে সিপিআর এবং পালসেটিলা একদম মানে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা রেমেডি। তো আসেন আমি নেক্সটে যাই। কেমন হবে সিপিআর মহিলাদের? বাংলা একটি কথা আছে, আগে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারী। প্রথমে যখন রুগীটা আপনার কাছে ঢুকলো তখন তো আপনি নিশ্চয়ই প্রথমে তাকে জিজ্ঞাসা করবেন না আপনি কি মানে কি রোগ নিয়ে আসছেন। প্রথমে তাকে আপনাকে দেখবেন, তাকে বসাবেন, দেন তারপর জিজ্ঞাসা করবেন যে আপনি আমার কাছে আসছেন যে কি সমস্যা নিয়ে আসছেন। এই যে দেখলেন, কিভাবে দেখে আপনি বুঝবেন যে সিপিআর রোগী? একটু খেয়াল করেন, যে মহিলাদের চেহারা একটু পুরুষালী হয়, হ্যাঁ, যে নারীর যে শরীরে দেখা যায় ঢেউ খেলানো ছন্দ থাকে না, যার ব্রেস্ট ডেভেলপ হয় না, যার পিপস বাড়ে না, যাকে শাড়ি পরলে মোমের পুতুলের মতো বা লাটনের বনলতা সেনের মতো লাগে না, যার চেহারার ভিতরে একটুখানি ছন্দপতন আছে, হ্যাঁ, এই ধরনের মহিলাদেরই সাধারণত সিপিআর রোগী বলা হয়। পেটটা মোটা থাকবে, দেখলে মনে হবে পেটের ভিতরে বাচ্চা আছে, যেটা আমরা গ্রামের মানুষরা বলে পোয়াতি। হ্যাঁ, তার পেটটা এমন ভাবে সামনের দিকে আগানো থাকবে, অথচ তার কিন্তু চেহারা মানে কোনো, সে কিন্তু প্রেগন্যান্সি কন্টিনিউ করছে না, বাট তার পেটে মনে হচ্ছে বাচ্চা আছে। তার গাল দুটো বসে যাবে, গালের মানে গাল দুটো ভিতরে ঢুকে যাবে, এবং নাক থেকে 2 পাশ পর্যন্ত তার একটা বাদামি বর্ণের একটা দাগ থাকবে, যেটাকে আমরা বলি মেস্তার দাগ। হ্যাঁ, এই মেস্তার কিন্তু সিপিআর রোগীদের মধ্যে থাকবে, এবং তাকে দেখেই আপনি বুঝবেন সে জন্য শীর্ণ, নিজের প্রতি একটু অবহেলিত, মনে হয় কতদিন যাবো সে চুলে চিরুনি দিয়ে আশ্রয় নি, সে মনে হয় অবহেলিত আছে, মনে হয় একটু নাইট ক্রিম, ডে ক্রিম দাও, একটু চুলে লোশন, সরি একটু গায়ে লোশন দাও, এগুলি মনে হয় সে কোনোটাই সে করেনি, অর্থাৎ নিজের প্রতি সে প্রচন্ড অবহেলা করেছে। তার চেহারার ভিতরে ফুটে উঠবে, এবং কি মুখটা থাকবে একটু হলদেটে ফ্যাকাশে রঙের। তাহলে এটা হচ্ছে তার কনস্টিটিউশন, অর্থাৎ ফার্স্টে যে আসবে তার চেহারাটা এরকম হবে। নেক্সট, বিষণ্ণতা, কন্দনশীলতা, উদাসীনতা। আমি সবসময় এক্সেপশন কিছু বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিতে চেষ্টা করি, যেগুলো হয়তো 8-10টা বইয়ের ভিতরে নাই। মাইন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি একটা মাইন্ড ধরতে পারেন, 10টা জেনারেল থেকে একটা মাইন্ড আপনাকে মেডিসিন থেকে অনেক বেশি কাছে নিয়ে যেতে পারবে। কারণ মানুষের রূপ পরিবর্তন হয়, মন কিন্তু পরিবর্তন হয় না। বাংলায় একটা কথা আছে, কয়লা ধুইলেও ময়লা যায় না। ঠিক তেমনি মানুষের ক্যারেক্টার, একজন মানুষ যে চোর ডাকাত, যে রাহাজানি করে, যে খুনি করে, ছিনতাই করে, তাকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ভালো ধার্মিক লেভেলে আনতে পারবেন না। আবার যে নামাজ কালাম পড়ে, যে সবসময় হাদিস কালাম মেনটেন করে, সে কিন্তু কখনোই খুব তাড়াতাড়ি কিন্তু একটা অন্যায় কাজে যেতে পারবে না। হ্যাঁ, পারবে, পারিপার্শ্বিক অবস্থা হয়তো বা তার কোনো চাপে করে পড়বে, কিন্তু খুব দেরি হবে। সো মানুষের যে মাইন্ড, একটু কোমলতা, একটু কেঁদে ওঠা, একটু দুঃসাহস, একটু সাহসিকতা, এটা কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করে এই হোমিওপ্যাথি রেমেডি সিলেকশন করার ক্ষেত্রে। তাহলে এখানে কি দেখেন, বিষণ্ণতা, ক্রন্দনশীলতা ও উদাসীনতা, 3টে প্রশ্ন রেড রেড কালার দিয়ে আমি লিখে দিয়েছি। বিষণ্ণতা একদম সিপিআর এক্স্যাক্টলি হচ্ছে বিষণ্ণতা। আমি কিন্তু আজকে সিপিআর কে 3টে দিক থেকে আলোচনা করবো, একটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। যে 1 নাম্বার, একটু খেয়াল করেন আপনারা কিভাবে মুখস্থ রাখবেন, কিভাবে আপনারা বুঝতে পারবেন, কিভাবে আপনারা আয়ত্ত করবেন, সেটা আপনাদের মতো করে আয়ত্ত করবেন। কিন্তু আমি আজকে 3 ভাবে সিপিআর কে আয়ত্ত করার কৌশল আপনাকে দেখাই দেবো। এটা হলো ফার্স্ট, বিষণ্ণতা, কন্দনশীলতা, উদাসীনতা। বিষণ্ণতা কি? মন উদাসীন, কিছু ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, সবসময় মন খারাপ থাকে, সবসময় মুখের ভিতরে বিষাদের ছাপ থাকে, সহজে কান্না পায়, কান্না কিন্তু পাথটিলাও পায়, কান্না কিন্তু লাইকোতেও পায়। হ্যাঁ, তাহলে এই যে কান্না থেকেও কিন্তু আমরা সিপিয়া, লাইকোপোডিয়াম, পালসেটিলা, ফসফরাস, ইগনেশিয়া, তারপরে অরাম মেটালিকাম আমরা কিন্তু আলাদা করতে পারি। প্রত্যেকটা কান্না কিন্তু এক একটা থেকে এক একটা আলাদা। একটু লোভী ও কৃপণ স্বভাবের, যেটা আমরা লাইকোর মধ্যেও পাই। এই সিপিআর পেশেন্টেরা কিন্তু একটু লোভী থাকে, একটু কৃপণ স্বভাবের থাকে, কিন্তু লাইকোর মতো না। লাইকোটা কি দায়িত্ব নিতে ভয় পাচ্ছে, তার স্বভাবটাই কৃপণ, কিন্তু সিপিআর রোগীরা নিজের বেলায় কৃপণতা করে, অন্যের বেলায় নয়। লাইকোপোডিয়াম সবার বেলায় কৃপণ করে, সে নিজের বেলাও কৃপণতা থাকে, অন্যের বেলাও কৃপণতা থাকে। তাহলে এখান থেকে কিন্তু আমি সিপিআর লাইকোকে আলাদা করতে পারলাম। পুরে কাজকর্ম করতে চায় না, কিন্তু করতে আরম্ভ করলে বেশ করতে পারে। ওই যে আগে স্লাইডারে বলছিলাম,
দৈহিক পরিশ্রমে বৃদ্ধি, দৈহিক পরিশ্রমের হ্রাস। এই যে দেখেন কাজকর্ম করতে চায় না মানে কি, দৈহিক পরিশ্রমে তার সবকিছু বৃদ্ধি, আবার কি কিন্তু কাজ আরম্ভ করলে বেশ করতে পারে, মানে দৈহিক পরিশ্রমে তার হ্রাস। এখানে কিন্তু দুইটাই আছে। তখন কোন রকম কষ্টবোধ সে করে না, তার মানে কষ্টগুলো তার হ্রাস পায়। বড্ড ভীত, স্বতন্ত্র, মানুষকে খুব ভয় পায়, স্মৃতিশক্তি দুর্বলতা। আমি একে একে সবকিছুই ব্যাখ্যা করব। এইবার দেখেন, মনে কষ্ট থাকে, সে সাথে হতাশা নিরাশা থাকে, সে কারণে বর্ণনা করতে কাঁদে। কান্না, একটু আগে যে কথাটা বলে গেলাম, সিপিয়া রোগীও কাঁদে, পালসিটিনাও কাঁদে, ফসফরাসও কাঁদে, ইগনিসিও কাঁদে, লাইকও কাঁদে। এখন কার কান্না কেমন? কান্না তো কান্নাই। যদি হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে একজন ডাক্তার যদি সেই কান্নাকে ডিফারেন্সিয়েশন না করতে পারে, তাহলে কিন্তু সেটা তার ব্যর্থতা। সাধারণত এই কান্নাকে একটা সাধারণ জনগণ বলবে হ্যাঁ সে তো কাঁদছে, এটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। কিন্তু আপনি তো হোমিওপ্যাথি ডাক্তার, আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু সেটা হবে না। সে কেন কাঁদছে, তার কান্নার দৃষ্টিভঙ্গিটা কি, সেটা বুঝতে পারলে কিন্তু আপনি একটি রেমেডিকে কাছাকাছি যেতে পারবেন। যেমন দেখেন, মেরুইনাম রোগী ডাক্তারের কাছে সহানুভূতি পাওয়ার জন্য কাঁদে, যাতে করে তাকে একটু ভালো করে দেখেন। মেরুইনামের রোগী কিন্তু বলবে যে আমি যদি একটু খালি কান্না করে যদি ডাক্তারের কাছে বলতে পারি কথা, তাহলে আমাকে বোধহয় সে একটু ভালোভাবে দেখবে। হয়তো আমি 500 টাকা দিয়ে তার কাছে দেখতে যাচ্ছি, সে আমাকে সেবাটাও ঠিক সেইভাবেই দিবে, একটু ভালো দৃষ্টিতে দেখবে। আবার দেখেন পালসের রোগী কি হয়, তার রোগের বর্ণনা দিতে গিয়ে মনের দুঃখে হালকা হওয়ার জন্য কাঁদে, কারণ সে কাঁদতে পছন্দ করে। পালসের রোগীদের দেখবেন কথায় কথায় কাঁদে, কথায় কথায় কাঁদে, ইনিয়ে বিনিয়ে কাঁদে। তার রোগের কথা জিজ্ঞাসা করবেন, রোগের কথা বলতে এসে ফেট করে কেঁদে দিবে। কেন? মনের দুঃখটাকে হালকা করার জন্য কাঁদবে। আর সিপিআর রোগীও মনের কষ্টে থাকে, কিন্তু সে হতাশা নিরাশা হয়ে কাঁদে, সে কারণে সে বর্ণনা করতে কাঁদে। যেমন আমি একটু বুঝি, মেরুইনাম একটা রুগী আসলো, রুগী এসে বলবে ডাক্তার বাবু, ইস আমার যে কতদিন যাবত পেটের ব্যথা, পেটের ব্যথায় আমি নড়াচড়া করতে পারি না। এই যে বইলে কাইদে দিল, আমি একটু যদি ডাক্তার বাবু একটু যদি আমাকে একটু ভালো করে দেখতেন, একটু যদি সুনজরে যদি একটু দেখতেন, আমি অনেক ডাক্তার দেখাইছি, কাউ আমাকে একটু ভালো করে দেখতেছে না, একটু ভালো করে দেখেন আমি ভালো হয়ে যাবো। মেরুডিনাম। পালসের রোগী কি বলবে, ও ডাক্তার বাবু আর বললেন না, আমার পেটের এত ব্যথা, উফ কি করি, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি, আমার খুব ব্যথা করে গো। এই যে পালস, এটা পালসের কান্না। এখন আসেন সিপিআর কান্না, ডাক্তার বাবু আমার খুব পেট ব্যথা করে, আর কি বলবো ভাই, আমার তো আসলে এত ডাক্তার দেখাইছি, আমার কোনো ডাক্তারই আমাকে ভালো করতে পারতেছে না, আসলে জীবনটাই শেষ হয়ে গেল, আমি মনে হয় না আর ভালো হবো। এই ডাক্তার দেখাই সেই ডাক্তার দেখাই, কোনো ডাক্তারে আমাকে রোগ ভালো করতে পারে না। না গো ডাক্তার বাবু, আমি আসলে কোনদিন ভালো হইতে পারবো না, আমার রোগটা বোধ এরকমই সারা জীবন থাকতে, আমাকে মনে হয় এভাবে সারা জীবন বয়ে বেড়াতে হবে। দ্যাটস মিন সিপিয়া। এইবার আপনি আসেন লাইকোপোডিয়াম কেমনে কাটবে। লাইকোপোডিয়াম, ওফ ডাক্তার বাবু আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমারে যেভাবে রুগী দেখে আপনি আমারে ভালো করছেন, এটা একদমই মানে অন্যদের তুলনায় আলাদা। কেঁদে ফেললো। দেখেন তাইলে অবস্থা, এই একটা কান্নার ভিতরে কিন্তু 4টা কথার কিন্তু 4টা দিকে প্রকাশ পাইছে। এখন আপনি যদি না জানেন যে কোন কান্নাটা মেরুইনামের, কোন কান্নাটা পালসিটিলার, কোন কান্নাটা সিপিআর, তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু ধরতে পারবেন না। তাহলে প্রত্যেকটা কান্না থেকে কিন্তু আমরা এখানে রুগীকে আলাদা করে নিতে পারছি। এর জন্য আমি বলি আপনারা সময় নিয়ে রুগী দেখবেন, কখনো তাড়াহুড়া করে রুগী দেখবেন না। ক্রনিক একটা রুগী আসলে তার আপাত মস্তক পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার একদম পুরোটুকু খেয়াল রাখবেন, যে সে কি চাচ্ছে, কিভাবে কথা বলছে, কিভাবে হাঁটছে, কিভাবে চাইছে, সে কিভাবে তার অঙ্গভঙ্গিমা প্রকাশ করছে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের কাছে সিমটম, কারণ আমরা সিমটমিস্ট, আমরা সিমটম খুঁজে বেড়াই। যদি এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ ডাক্তার। এই ব্যর্থতা কিন্তু আপনার, হোমিওপ্যাথির নয়, কারণ আপনি সঠিকভাবে সেটাকে অ্যানালাইসিস করতে পারেননি, তাই আজকে আপনি ব্যর্থ। নেক্সট, অতিরিক্ত রক্তক্ষরণ বা অতিরিক্ত স্বামী সহবাস কিংবা অতিরিক্ত গর্ভধারণ জনিত জরায়ু শিথিলতা। অতিরিক্ত রক্তক্ষরণ এটা কিভাবে বুঝবো? পেশেন্ট যখন আসবে তখন আপনাকে বলবে আমার পিরিয়ড যখন শুরু হয় ম্যাডাম, আর কি বলবো, একটানা চলে 10 দিন 12 দিন 15 দিন 20 দিন হয়ে যায়, আমার পিরিয়ড কমে না। অতিরিক্ত স্বামী সহবাস মানে কি, প্রচুর সেক্সুয়াল, কিন্তু সে অনিচ্ছাকৃত স্বামী সহবাস, তার মন চায় না, হ্যাঁ অনিচ্ছাকৃত ভাবে স্বামী সহবাস করে, সে তার মনের ভিতর থেকে আসে না, সে এটাকে অ্যাভার্সন করতে চায় কিন্তু পারে না, কারণ স্বামীর চাহিদা তাকে মিটাতে হবে। এবং এই কারণে তার বারবার মিসক্যারেজ হয়। একটা পেশেন্ট যখন আসে, যখন আপনি তাকে এই কথা তিনটা জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনার ইতিপূর্বে কয়টা বাচ্চা, সে বলবে 3টা বা 4টা বা একটা, যাই হোক বললো।
আপনি তো এই কয়টা বাচ্চা জীবিত আছে, কয়টা বাচ্চা আপনার মিসক্যারেজ হয়েছে বা কয়টা বাচ্চা আপনি অ্যাবর্শন করছেন, তখন সে বলবে যে ও আমি কি বলবো, আমার তো 2টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে, একটা বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, আরেকটা বাচ্চা হওয়ার পরে মারা গেছে, এরকম করে সে কিন্তু বলবে আপনাকে। এবং সাথে কি, হ্যাঁ আমি আপনার সেক্সুয়াল ইনক্রিজটা কেমন বা সেক্সুয়াল বিষয়টা কেমন, সে বলবে যে না ম্যাডাম আমার খুবই খারাপ লাগে, আমি কখনোই আমার স্বামী সবার সাথে মানে সেক্সুয়াল রিলেশনে যেতে চাই না, কিন্তু আমাকে বাধ্য হয়ে যেতে হয়, এবং সাথে আমার অতিরিক্ত মাসিক শুরু হয়, বাস আমার কি আর কিছু লাগে? আর চেহারা যদি এরকম হয়ে থাকে বিষণ্ণতার ছাপ, তাহলে আমি ধরে নিতে পারছি যে সে আর কেউ নয়, সিপিআর রোগী। দেখেন, উদরে মূল্যবোধ, মলধারে পূর্ণভাব এবং পরিশ্রমী উপশম, স্নানে অনীহা। এই স্নানে অনীহা কিন্তু সালফারও আছে। সালফার রোগীরা কিন্তু গোসল করতে চায় না, কারণ তাদের পানির ব্যবহার করলে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। তাহলে স্নানে অনীহা কিন্তু মানে গোসল অনীহা কিন্তু সালফারেরও আছে এবং সিপিআর মধ্যে আছে, এবং সে কি পরিশ্রমে উপশম, সে দারুণ পরিশ্রম করতে পারে। আচ্ছা, সিপিআর কে আমরা সাধারণত ধূপনের ওষুধ বলি। কেন বলি একটু ব্যাখ্যাটা দিই। সবাই কাপড় পরিষ্কার করবে, কোনো সমস্যা নেই, কিন্তু তার একটু বেশি সময় পানিতে কাজ করলে ঋতুবন্ধ। এখন প্রশ্ন আসেন যে ম্যাডাম ঢাকা শহরে থাকে, ঢাকা শহরে তো আমার নিজের বই তো কাপড় ধোয় না, তা আমি কেমনে বুঝবো যে এই রুগীর কাপড় ধুলে ঋতুবন্ধ? এক্স্যাক্টলি, কারণ বর্তমান সময় আমাদের আধুনিক সময়, বিজ্ঞানের সময়, এখানে কিন্তু সুইচ টিপলে অনেক কিছু হয়। যেমন আপনার ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন থাকলে আপনার বউ কেন কাপড় ধুবে? ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া যায়। তাহলে আপনি লক্ষণটা কিভাবে পাবেন? কিভাবে জানবেন আপনি যে সে কাপড় ধুলে তার ঋতু বন্ধ হয়? হ্যাঁ, এটাও কারণ আছে। তাকে আপনি কোশ্চেন করবেন যে আপনি যদি অনেকক্ষণ পর্যন্ত বাথরুমে গোসল করেন বা ভিজা শরীরে থাকলেন, কিংবা দেখা গেল যে আপনি পুকুরে নামলেন, অনেক সময় দেখা যায় যে অনেকে একটু পুকুরে বাড়ি গ্রামে বাড়িতে গেলে একটু বৃষ্টিতে ভিজে বা পুকুরে থাকে, মোট কথা ভিজা কাপড়ে বা ভিজা চুলে যদি আপনি অনেকক্ষণ থাকেন, তাহলে কি আপনার ওই মাসে মাসিক কম হয় কিংবা বন্ধ থাকে? তখন সে বলবে যে হ্যাঁ ডাক্তারবাবু কথাটা উনি ঠিকই বলেছেন, আমি তো খেয়াল করেছি আমি যে সময় একটুখানি মানে অনেকক্ষণ ভিজা থাকি বা কাপড় ভিজা শরীরে থাকি, বা আমি চুলটা হয়তো বা ভালো করে শুকাচ্ছি না বা মাথাটা বন্ধ করে রাখছি, দেখা গেল যে সেই মাসে আমার মাসিকটা হইল না। আপনাকে ক্লু দিতে হবে, কারণ এটা যে লক্ষণ এটা কিন্তু কোনো রোগী আপনাকে বলবে না যে এটা লক্ষণ, সে জানবেই না, সে বুঝবেই না যে আমি যে মাসে আমার মাসিক বন্ধ ছিল সেই মাসে হয়তো বা আমি অনেকটা সময় আমি মানে ভিজেছি, সে জানবেই না, কিন্তু আপনাকে ক্লু দিতে হবে। এখন আসেন ক্লুটা কেমনে দিবেন? যদি আপনি সিপিআই লক্ষণটা না জানেন, যদি আপনি ম্যাট্রিমিটিকা না বুঝেন, তাহলে কি আপনি এই ক্লুটা দিতে পারবেন, যেটা একটা একটা সুন্দর একটা ক্লু? তাহলে কিন্তু জানতে হবে আমাদের ম্যাট্রিমিটিকা পড়তে হবে। জামা কাপড় আয়রন করার পরেও তার মাথা ব্যথা হয়, জিজ্ঞাসা করতে হবে যে বোন আপনি যখন মাঝে মাঝে জামা কাপড় আয়রন করেন আপনার বাচ্চার বা আপনার হাজবেন্ডের বা আপনার যারই হোক, আধুনিক ছোঁয়াতে হয়তো অনেকে আছে, অনেক মহিলারা আছে যারা একটু হয়তো বা মানে পারিবারিক, যারা হয়তো একটু কর্মঠ, যারা সাংসারিক, তখন বলবে যে হ্যাঁ আমার কাপড় যখন আয়রন করতে যায় তখন মাথা ব্যথা হয়, এবং কাপড় চোপড় কাচতে নানান ধরনের রোগ হয়, এবং সেই কারণে সে কিন্তু কাপড় চোপড়ই কাচে না। এবং বিশেষ করে তার যখন পিরিয়ড বন্ধ হবে, এই যে দেখেন পানিতে নেমে দীর্ঘক্ষণ কাজ করার কারণে কারো পিরিয়ড বন্ধ হয়ে গেলে আমি রেড লাইন দিছি, তার মানে কি ফার্স্ট গ্রেড রেমেডি। একটু খেয়াল করি, কালো সেকেন্ড গ্রেড, লাল ফার্স্ট গ্রেড, মানে একদম সুপার গ্রেড। এখানে আমি লাল কালো কিন্তু আমার ইচ্ছে মতো করে দেইনি, এখানে কিন্তু বুঝার জন্য দিয়েছি যে এটা যদি আপনি রেপার্টরি করেন যে পানিতে নেমে দীর্ঘক্ষণ কাজ করার কারণে পিরিয়ড বন্ধ হয়ে গেল, তাহলে আপনি দেখবেন যে সিপিআর ফার্স্ট গ্রেড এসে আপনাকে জানাই দিবে। এবং অক্সাইটিং কাজের ভিত্তিতে রাস্টক্সের ফলে সিপিআর ভালো কাজ করেছে। যাই হোক, যদি কোনো কারণে আপনি সিপিআর দিয়ে ব্যর্থ হচ্ছেন, সেক্ষেত্রে রাস্টক্সটা এখানে খুব ভালো কাজ করে। আচ্ছা, এবার আসি আসল কথায়। প্রত্যেকটা রেমেডিকে চেনার জন্য ছোট কিছু হ্যান্ড নোট লাগে, অর্থাৎ এক কথায় আমি কিভাবে সিপিআর কে চিনব। এখন আমি যদি একটা কথায় সিপিআর কে চিনতে চাই, তাহলে আমি বলবো সিপিআর রেড লাইন সিমটম, যাকে আমরা রেড লাইন সিমটম। সিপিআর রেড লাইন সিমটম কি? সিপিআর রেড লাইন সিমটম হচ্ছে রিল্যাক্সেশন অথবা লস অথবা ইনডিফারেন্স। হোয়াট ইজ রিল্যাক্সেশন বা লস মানে ঢিলা, অথবা ইনডিফারেন্স মানে উদাসীনতা। কেন উদাসীনতা, কেন রিল্যাক্সেশন দিয়ে আমি চিনবো? আসেন এবার আমি সেটা ব্যাখ্যা করি। অ্যাভারশন এন্ড ইনডিফারেন্স। কিসে অ্যাভারশন? টু লাভ পারসন, তার ভালোবাসার মানুষের প্রতি তার একটা উদাসীনতা কাজ করে। কেন কাজ করে উদাসীনতা?
কজেসটা আমি পরে দিলাম, কিন্তু এই যে লাভ পার্সনের প্রতি তার উদাসীনতা, সেটা কি একদিনে সৃষ্টি হয়েছে সিপিআর? কখনোই না। আসেন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, অতীতে ফিরে যাই। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, শিশুটার জন্মগ্রহণ করার পরে যখন ধীরে ধীরে সে বেড়ে উঠে, তখন যখন দেখে যে তার পরিবারে আরেকজন সদস্য অর্থাৎ তার ভাই আছে, দেখে যে একই পরিবারে দুজন বসতেছে, কিন্তু মেয়েটার থেকে ছেলেটাকে পরিবারের সবাই মূল্যায়ন করছে বেশি। যেমন আমি আবারও বলতে পারি, সে মিনা কার্টুনের রাজু ও মিনার মতো। গাছ থেকে আম পেড়ে নিয়ে আসে রাজু, কিন্তু ভাগাভাগি করার সময়, সরি, গাছ থেকে আম পেড়ে নিয়ে আসে মিনা, কিন্তু ভাগাভাগি করার সময় রাজু ভাগে বেশি পায়, মিনা ভাগে কম পায়। কারণ মিনার মা মিনাকে এটাই বুঝায় যে মেয়েদেরা তো খেতে হয় না, ছেলেরা বেশি খায়, মেয়েরা কম খায়। এই যে একটা না পাওয়ার ব্যর্থতা, এই ব্যর্থতা নিয়েই কিন্তু সে শিশুকাল পার হয়ে হয়ে ওঠে কৈশোর জীবন। কৈশোর জীবনে যখন যায় তখন কিন্তু তার সেই চেহারাটার থাকে না, কারণ এই যে সে একটু অসুন্দরী থাকে, তার সে একটু দেখতে একটু অগোছালো থাকে, তার একটু চেহারার ভিতরে সেই ছন্দপতন নেই। এই কৈশোর জীবনেও কিন্তু সে ভালোবেসে ফেলে হয়তো বা কোনো ছেলেকে, কিন্তু মুখ ফুটে সে কিন্তু বলতে পারে না তার ভালোবাসার কথা তার প্রিয়তমকে, যে আমি তোমাকে ভালোবাসি, কারণ সে জানে যে আমি যদি তাকে ভালোবাসার কথা প্রকাশ করি তাহলে সে আমাকে রিফিউজ করবে। এই যে একটা না পাওয়ার ব্যর্থতা, মানে এখানেও কিন্তু তার মনের আবেগকে সে প্রকাশ করতে পারছে না, সে কিন্তু ব্যর্থ। এবং তারপর কি হলো, এই অবস্থা থেকে যখন তার যৌবনে পদার্পণ হলো, অর্থাৎ বিয়ের সময় হলো, ঠিক আলটিমেটলি তার বাবা কিন্তু বা তার অভিভাবক কিন্তু তার তাদের পছন্দ মতো করে একটা ছেলে কিন্তু তাকে ঝুলিয়ে দেয়, অর্থাৎ তোমার এখন বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে করতে হবে। ঠিক তখনও কিন্তু বলতে পারে না যে বাবা পাশের গ্রামের ওই ছেলেটিকে আমি ভালোবেসেছিলাম, বা আমি যে কলেজের সাথে পড়াশোনা করেছি তাকে ভালোবেসেছি। তাকে চাপিয়ে দেওয়া হয়, তার ইচ্ছার বিরুদ্ধে আরেকটা ছেলেকে চাপিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেটাও সে মেনে নেয়। সে যখন বাসর রাতে সুন্দর করে নিজেকে স্বামীর কাছে উপস্থাপন করবে এটা ভেবে সে যখন সুন্দর করে বধূ সেজে যায়, হায় রে কপাল, এখানেও কিন্তু সিপিআর ভালোবাসা জুটে না। সে দেখে তার স্বামী একটা মদের একটা বোতল হাতে নিয়ে রুমে ঢুকে, এবং কি করে, তাকে পাশবিক অত্যাচার করে তাকে রাত কাটানোর জন্য যতটুকু সহবাস করা দরকার সে ততটুকু করে বের হয়ে আসে। এখানেও কিন্তু সে বলতে পারে না যে দেখো আমার রক্তে মাখা মেহেদি দিয়ে আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই, আমি তোমাকে একটু ভালোবাসি, তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার করতে চাই, কারণ এখানেও সে বাধা হয়ে থাকে। তাহলে দেখেন, পরে পরে প্রত্যেকটি বিষয়ে বিষয়ে যখন একজন নারী সে তার মনে সবকিছু থেকে নিজেকে বিরত রাখে, তখনই সে ধীরে ধীরে হয়ে ওঠে সিপিআর রোগী। আমি মনে করি সিপিআই একদিনে জন্ম নেয় না, সিপিআই জন্ম নেয় জন্ম থেকে, সিপিআই জন্ম নেয় পারিপার্শ্বিকতা থেকে, সিপিআই জন্ম নেয় পরিবার থেকে। যদি পরিবার তাকে এতটুকু সহযোগিতা করতো, তাহলে মনে হয় সিপিআর রোগীরা তাদের রোগ সম্পর্কে বলতে পারতো এবং জানতে পারতো। এই হচ্ছে সিপিআর মূল কাহিনী। এর জন্য সে তার ভালোবাসা মানুষকে পছন্দ করে না, কারণ ওই যে সে ভালোবাসার ব্যক্তিত্বের কাছে তার ভালোবাসার কথা ব্যক্ত করতে পারে না, যার জন্য আস্তে 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 তার প্রতি একটা অবহেলা তৈরি হয়, যার কারণে উদাসীনতায় ভুগে সে ভালোবাসে না তার সন্তানদের। যে গর্ভধারণ, যে সন্তান 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে নিজের মাতৃত্বের সুখ অনুভব করে যে সন্তানকে সে জন্ম দেয়, সেই সন্তানকে তার ভালো লাগে না। অথচ আশ্চর্যের বিষয় কি জানেন, কোনো এক সময় যদি তার স্বামী বা তার সংসার ইনকাম যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, তবে এই সিপিআর রোগীরাই কিন্তু বাহিরে প্রচুর পরিশ্রম করে তার সন্তানদেরকে হ্যাপি রাখার চেষ্টা করে। এটাই হচ্ছে সিপিআর রোগী। তার ভালো লাগে না অ্যামিউজমেন্ট, কোনো প্রকার আনন্দ তার ভালো লাগে না, তার ভালো লাগে না পার্টি, তার ভালো লাগে না সেক্স, অপোজিট সেক্স, অর্থাৎ তার সেক্সুয়াল কোনো কিছু তার ভালো লাগে না, কারণ তার ভেজানেটা থাকে ড্রাই, এবং এটার প্রতি তার একটা বিতৃষ্ণা থাকে, এবং বিতৃষ্ণার কারণে সে অপোজিট কোনো সেক্স, অর্থাৎ অপোজিট বুঝাতে এখানে ছেলেদের বোঝানো হয়েছে, অপোজিট ছেলেদের কিন্তু সে ভালোবাসতে চায় না। এবং শুধু তাই না, তার বেস্ট ফ্রেন্ড, তার বেস্ট রিলেটিভ, তাদের সাথেও কিন্তু সে মন খুলে কথা বলতে চায় না, উদাসীন থাকে, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। সে চায় আমি কবে এই বিষয় থেকে মুক্তি পাবো। এই কারণে তার ভিতরে ভিতরে এই যে জমে থাকা আবেগ, জমে থাকা ভালোবাসা, জমে থাকা প্রেম, জমে থাকা না বলা কথা, এখান থেকে শুরু হয় ধীরে ধীরে তার ভিতরে মানসিক কষ্ট যন্ত্রণা এবং বিভিন্ন ধরনের রোগ। এর মধ্যে তো অনিয়মিত ঋতুস্রাব আছেই, অতিরিক্ত সহবাস আছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার দেহ শূন্যতা হয়ে যাওয়া, এবং কি প্রচুর পরিমাণে এই যে মিসক্যারেজ, বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, এই কারণগুলো তার থাকে। অর্থাৎ ইউটেরাইন যতগুলি প্রবলেম, এই কমপ্লেন গুলো কিন্তু সিপিআর রোগীদের মধ্যে থাকে। সে ভালোবাসে না সোশ্যাল ওয়ার্ক করতে, তার কোনো কিছু ভালো লাগে না সোশ্যাল ওয়ার্কিং দিকে, এবং কি টু ম্যারেজ এন্ড রোমান্টিজম,
সিপিআর রোগীদের ভিতরে রোমান্টিকতা নাই। স্বামী এসে বউকে ধরবে, সে হাত ঝাড়িয়ে দিবে, রাতে বইয়ের উপরে হাত ছেড়ে দিবে, সে বলবে যে সারো সরো। তার ভিতরে কোনো রোমান্টিকতা নাই। তার ভালোবাসার মধ্যে মধ্যে যে একটা আবেগ আছে, আবেগই কাজ করে, যেটা পালসিটিলার মধ্যে আছে কিন্তু সিপিআর মধ্যে নাই। সে গল্প করতে ভালোবাসে না, সে ঘুরতে ভালোবাসে না, সে খেতে ভালোবাসে না, সে বাহিরে কোনো প্রকার পার্টিতে যেতে ভালোবাসে না, কারণ সবকিছু তার কাছে একটা বিতৃষ্ণার পরিচয় হয়। এবার আসেন কেন ভালোবাসে না। হোয়াট ইজ দ্য কজেস, মানে বিকজ, কেন, কারণ কি? কারণ সে ইমোশনলেস, তার মধ্যে কোনো প্রকার ইমোশন থাকে না, সে স্প্রাইটলেস, যে কোনো কাজ করার মধ্যে কোনো উদ্দীপনা থাকে না। সিপিআর রোগীরা কথা বলে তো বলে না, হাঁটে তো হাঁটে না, চলে তো চলে না। স্বামী এক গোছা কাপড় দিয়ে গেছে, ধুয়ে রাখো, অফিসে গিয়ে ফোন দিচ্ছে, বাসায় এসে জিজ্ঞেস কাপড়গুলো ধুয়েছিলে, না গো আমার শরীরটা ভালো লাগেনি আমি ধুইতে পারিনি। তার সরানো ছিটানো সংসার, বাচ্চা স্কুলে যাবে, টিফিন দিয়ে দিতে হবে, টিফিন দিয়ে দিয়েছো, না আমি দিয়ে দেনি। এই যে একটা টাইম মেনটেন করা, আপনারা এটাও পেশেন্টকে জিজ্ঞাসা করবেন যে আপনার যে ওয়াইফ, আর অবশ্যই আমি এখানে একটা রিকোয়েস্ট করব যে যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন, যাদের রুগী দেখবেন, তারা অবশ্যই বলবেন যে আপনার নিকটস্থ কাউকে নিয়ে আসতে। যদি হাজবেন্ড হয় ওয়াইফ হলে হাজবেন্ড, মা বাবা হলে সন্তান, এবং বন্ধু হলে তার একদম ঘনিষ্ঠ কেউ, তাহলে কিন্তু আপনার এখান থেকে তার মাইন্ডটা বুঝতে পারবেন। কারণ আমি রাগ করি এটা কিন্তু আমি কখনোই বলবো না। আপনি রাগী, আপনি অত্যাচারী, আপনি হিংসুট, আপনি ঝগড়াটে, আপনি কি কখনো একজন ডাক্তারকে সে কথা বলবেন যে আমি হিংসুটে, আমি অহংকারী, আমি অন্যের ভালো চাইতে পারি না, আমার ভিতরে এই ধরনের বাজে অভ্যাস আছে? কখনোই বলবেন না। এবং আপনি ভাববেন যে আপনি যা করছেন আপনি রাইট, কিন্তু আপনি যে আসলে রাইট না সেটা বোঝার ক্ষমতা হবে আপনার ফ্যামিলির অন্য কারো, বা যারা আপনাকে ভালোবাসে তারা। এই ক্ষেত্রে আপনি সামনে না বলে অবশ্যই আপনি তাকে আবার একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে আমি যে পেশেন্টটা দেখলাম আসলে সে কতটুকু দয়াশীল, সে কতটুকু মায়াশীল, সে কতটুকু দায়িত্ববান আপনার ফ্যামিলির প্রতি, সে কি উদাসীন? কারণ একটা আবার এমন সময় আছে যে হয়তো হাজবেন্ড ওয়াইফ দুইজন পাশাপাশি থাকবে। আপনি যদি এখন হাজবেন্ডের সামনে যদি ওয়াইফকে কথা বলে ফেলেন যে আপনার ওয়াইফ সংসারের প্রতি কতটুকু দায়িত্ব পালন করে, সে কি তার বাবা মাকে দেখে, সে কি তার শ্বশুর শাশুড়িকে দেখে, বা অতীতে কি তার কোনো প্রেম ছিল, তাহলে কিন্তু সংসারের ভিতরে একটা ঝামেলা হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের ভাঙতে হবে যে আমরা হোমিওপ্যাথি, আমাদের সকল পেশেন্টদের সকল তথ্য কিন্তু আমাদের গোপন রাখতে হবে। ঠিক আছে, আপনি কেস টেকিং নেন, পুরাটুক নেওয়ার পর রোগীকে ছেড়ে দেন, আপনি ফাইটম দিয়ে প্রয়োজন করে ছেড়ে দেন, তারপরে আপনি আড়ালে গিয়ে আপনি তার হাজবেন্ডকে ফোন দেন বা ওয়াইফকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে এই বিষয়গুলো কি সঠিক। তখন উনি বলবে যে হ্যাঁ আমার বাবা মা আসে, আর বাবা মাকে তো সে খুব বেশি যত্ন করে না। এটা আবার বলাও যায় না, কারণ বললে তো সে রেগে যাবে, এটা বলে রেগে যাবে, আপনার কাছে সে স্বীকারোক্তি দিয়ে যাবে, কিন্তু বাসায় গিয়ে ঠিকই কিন্তু ওয়াইফ হাজবেন্ডের সাথে ঝগড়া করবে যে তুমি কেন ডাক্তারের কাছে বললা যে তোমার বাবা মাকে আমি দেখাশোনা করি না, কেন সেবা দেই না। তার মানে কি, এখান থেকে কিন্তু সে তার মানে দীক্ষা নিয়ে কিন্তু পরিবারের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করে ফেললো। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যখন আমরা কেস টেকিং নিব। তো স্পিরিটলেস লাইফ সোর্সলেস, অর্থাৎ তার যে জীবনের যে একটা আনন্দ থাকে, তার জীবনের যে একটা আগ্রহ থাকে, সে সবই হারাই ফেলে। ভাইটাল ফ্লুইডলেস কি, তার সবকিছুতে ফ্লুইড লস হয়। তার মাসিক প্রচুর যখন হতে থাকবে হবেই, তার প্রস্রাব ইনফেকশন থাকবে, তার যে স্রাব যাবে সেটাও হতে থাকবে, লিকোরিয়া প্রচুর পরিমাণের হবে, হতে থাকবে হতেই থাকবে। এই যে তার বিভিন্ন কারণে যে ভাইটাল ফ্লুইডটা যে লেস হচ্ছে, মানে লস হচ্ছে, এই কারণে কিন্তু সে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে, যার কারণে কিন্তু তার ভালো লাগে না ভালোবাসতে, অন্যের কথা শুনতে। অ্যাফেকশনলেস, অর্থাৎ কি কোনো প্রকার দয়া মায়া তার মধ্যে নাই। অ্যাঙ্গারলেস, সে অ্যাঙ্গার, অন্যের দিকের প্রতি যে অ্যাঙ্গারলেস সেটাও তার ভিতরে থাকে। এই হচ্ছে সিপিআর বিকজ অফ। নেক্সট, পালসিটিলা, যাকে আমরা বলি সংসারের সৃষ্টিকর্তার আশীর্বাদ। আর সিপিআর সেটা হচ্ছে মোমের পুতুল, আর ফসফরাস নাটোরে বনলতা সেন। এই তিনটা কোটেশন আমি এজন্যই নিয়ে এসেছি, একটু খেয়াল করেন। পালসিটিলা, সংসার সৃষ্টিকর্তার আশীর্বাদ মানে কি, একজন হোমিওপ্যাথি যারা ভালো বোঝে তারা সবসময় চায় আমি যদি পালসিটিলা একটা বউ পাইতাম, কারণ পালসিটিলা বউগুলি খুব সুন্দর, তারা কথা বলে, তারা ম্যানেজমেন্ট করতে পারে, তাদের যখন তখন যেটা খুশি সেটাতে বোঝানো যায়, তারা সবসময় মানুষকে ভালোবাসা দিয়ে সংসারটাকে ঢেকে রাখে। এর জন্যই পালসিটিলা সংসারের সৃষ্টিকর্তার অনন্য আশীর্বাদ। আর সিপিয়া, সে হচ্ছে মোমের পুতুল, সে গলে যাবে, সিপিয়া গলে যাবে, তার রূপ লক্ষণ সবকিছু নিয়ে কিন্তু সে গলে যাবে, সে কখনোই তার রোগের বৃদ্ধি বলতে পারবে না, যে কথা বলবে বলতে গেলে কিন্তু সে কেঁদে ফেলবে। আর ফসফরাস সেটা হচ্ছে নাটোরে বনলতা সেন, কারণ সে দেখতে এত সুন্দর হবে, তার চোখের দৃষ্টি, তার কথা, তার চেহারা, তার চাউনি, তার মেজাজ, তার মর্জি সবকিছু হবে আপনাকে একদম আকর্ষণ করার মতো সুন্দর। এইটা হচ্ছে ফসফরাসের বাহ্যিক রূপ।
আচ্ছা, এইবার আসি মহিলাদের কখন বা কোন ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ কখন আমরা সিপিআকে ব্যবহার করব। আমি যদি একটা কথাই বলি, সব সময়। এটা এক কথায়। কিসে? বিয়ের আগে মাসিকের গন্ডগোলে, বিয়ের পরে মাসিকের গন্ডগোলে, প্রেগন্যান্সি সময়, ডেলিভারি পরে, বাচ্চা দুধ খাওয়ার সময়, মাসিক বন্ধের সময়, অর্থাৎ মেয়েদের সব সময়, যে কোনো সময় আপনি এই সিপিআর মেডিসিনটা ব্যবহার করতে পারেন, যদি উপরোক্ত সেই যে লক্ষণগুলি আমি বললাম, যে সেই টপিকগুলি বললাম যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সিপিআর প্রয়োগ করতে পারেন। দেখেন, প্রেগন্যান্সির সময়, অর্থাৎ প্রেগন্যান্সির সময় যদি কারো কোনো কনস্টিপেশন হয় বা কোনো ঝামেলা হয়, তাহলে কিন্তু আপনি সিপিআর দিতে পারেন। এবং বাচ্চা দুধ খাওয়ার সময়, কোনো কমপ্লেন, আপনি তাকে সিপিআর দিতে পারেন। এই দুটো কিন্তু রেড লাইন ভাবে দেওয়া। আচ্ছা, গলায় বা শরীরে অন্য কোথাও বল জাতীয় কিছু আটকে আছে বলে মনে হয়, এটা আমরা লেকেসিসও জানি, যে লেকেসিসের রোগীদের গলায় মনে কিছু আটকে আছে। শুধু না, এটা কিন্তু সিপিআর রোগীদের মধ্যেও আছে, যে গলায় বা শরীরে অন্য কোনো কিছু মনে হয় আটকে আছে। এবার আসেন পেটের ব্যথায়। সাধারণত ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু সিপিআর খুব ভালো একটা রেমেডি। হ্যাঁ, কোথায়? তা মাসিকের সময় হোক বা অন্য সময় হোক, সিপিআর ব্যথা সব সময় পেটের সামনে থেকে পিছনের দিকে আসে। খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। সিপিআর ব্যথাটা সবসময় পেটের সামনে থেকে পেছনের দিকে আসে। আজকে কিন্তু আপনার ডিসমেনোরিয়ার একটা রোগী ভালো করতে পারবেন। ডিসমেনোরিয়া মানে কি? বাদক ব্যথা, মাসিকের সময় অতিরিক্ত ব্যথা। যদি কোনো রোগী এসে বলে যে আমার ব্যথা হয়, মাসিকের সময় অতিরিক্ত ব্যথা হয়, আপনি জাস্ট তাকে 3টা প্রশ্ন করবে। এক, আপনার ব্যথাটা কোথায় থেকে কোথায় হয়? সে যদি বলে আমার ব্যথাটা সবসময় পেটের সামনে থেকে শুরু হয়ে পিছন দিকে যায়, সিপিআর। আর যদি বলে পিছন থেকে সামনের দিকে আসে, সেবাইনা। আর যদি বলে সাইড থেকে সাইডে আসে, অর্থাৎ বাম সাইড থেকে আসে অথবা ডাইন সাইড থেকে আসে, তাহলে হবে সিমিসিফিউগা। দেখেন কত চমৎকার আমাদের আমাদের হেনিম্যান আমাদের জন্য চমৎকার কিছু লক্ষণ দিয়ে দিচ্ছে চেনার জন্য। আমি আবারও বলছি, সিপিআর ব্যথা সবসময় পেটের সামনের থেকে পিছনের দিকে আসে, আর পিছন থেকে সামনের দিকে আসে সেবাইনা, অর্থাৎ তার উল্টাটা, এবং সাইড থেকে সাইডে আসে সিমিসিফিউগা। এবং যদি সে এটা বলে যে আমার এক সাইডে ব্যথার সাথে আমার এক সাইডে ঘাম হয়, পালসেটিটা। আমি আরেকদিন পড়াবো, যখন পালসেটিটা পড়াবো তখন ঘাম পড়াবো, অনেক পড়া আছে। মেট্রোমেডিক হচ্ছে সাগর, আর আমরা যতটুকু শিখছি শুধু একটা ফোঁটা, একটা সাগর থেকে একটা ফুটা ততটুকু জানা। হোমিওপ্যাথি অনেক জ্ঞান আরোহণ করতে হবে, প্রচুর জ্ঞান, এত পরিমাণ জ্ঞান যে মানে আমরা পড়লেও শেষ করতে পারবো না। তাহলে এটা কিন্তু সিপিআর একটা লক্ষণ আমি এখানে তুলে ধরলাম। এবার আসি সিপিআর জেনারেল কিছু বিষয়, যেমন খুব শীত কাতুরে, ঠান্ডা হাওয়া কিন্তু এদের মোটেও সহ্য হয় না। ওই যে প্রথম স্লাইডে কিন্তু আমি বলে দিয়েছিলাম, বাতাসে, খোলা হাওয়ায়, ঠান্ডা বাতাসে, শীতে সিপিআর রোগীদের বৃদ্ধি পায়। কারণ সে শীত কাতুরে কি তার সব লক্ষণ শীতের বৃদ্ধি পায়, সহজে ফিট হয়ে যায়। সামান্য ঝগড়াঝাটির পরে, সামান্য কান্নাকাটির পরে, স্বামী সহবাসের পরে, রেড লাইন সিমটম। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, যে হাজবেন্ডের প্রথম কমপ্লেন ছিল যে ম্যাডাম ওর সাথে সহবাস করার পরে সে ফিট হয়ে যায়। এবং আমি তো প্রথম প্রথম খুব বিপাকে পড়ে গেছি, মানে হাজবেন্ডের উক্তি যে আমি তো প্রথমত খুব বিপাকে পড়ে গেলাম, যে আল্লাহ, আমি যে ওর সাথে ফিজিক্যালি করার পরে যে ও যে ফিট হয়ে গেল, এখন এমন অবস্থায় কি করতে পারি? আমাকে তো মেন বাবার বাড়ির নামে আমাকে মামলা করে দিবে, যে হয়তো বা আমি ওনার উপরে সেক্সুয়াল অ্যাবিউজটা খুব বেশি করে ফেলেছি, তাহলে কেন সে ফিট হয়ে গেল? কিন্তু যখন দেখলাম যে না, আরেকদিন করার পরে একই অবস্থা ফিট হয়ে গেল, আমি তো লজ্জায় কারোর কাছে বলতে পারি না, এবং কোনো ডাক্তারের কাছে বিষয়টা বলতে পারি না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওরা তো অনেক ধরনের টেস্ট দিল, অনেক টেস্ট, এত পরিমাণ টেস্ট করছি, কিন্তু কোনো ডাক্তারে আমাকে এই রোগটা ভালো করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি। আমরা হোমিওপ্যাথিরা কিন্তু গেইন করতে পেরেছি এই লক্ষণটা দিয়ে। এটা সিমটম ব্যাপার, এটা হয়তো অনেকে জানবেই না যে স্বামী সহবাসে ফিট হয়ে যায়, এটা কি হবে? আপনি বলেন এখানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট কি করবে? কারো কি ট্রিটমেন্ট করার আছে? কিন্তু আমাদের কাছে কিন্তু সেই টিপটা কিন্তু ঠিকই আছে, যে জায়গায় মারলে জায়গা মতো পড়বে। শুধুমাত্র আপনি সিপি একটা ডোজ দিয়ে দেখবেন যে একদম ম্যাজিকের মতো কাজ করছে। গাড়ি ঘোড়ায় চললে, বেশিক্ষণ হাঁটু গেড়ে বসে কোনো কাজ করলে পড়ে যেতে পারে বা ফিট হয়ে যেতে পারে। বিশেষ করে যারা মন্দিরে এবং গির্জায় প্রার্থনা করে, অনেক হিন্দু রোগী আসবে যারা এসে বলবে যে আমি যখন মন্দিরে বা গির্জায় হাঁটু গেড়ে উঠে যখন প্রার্থনা করতে যাই তখন আমি ফিট হয়ে যাই। এবং সিপি এর আরেকটা লক্ষণ আছে, সে মনে করবে তার ইউটেরাস দিয়ে সব কিছু বের হয়ে যাচ্ছে, যার জন্য সে যখন বসে তখন একটু পাটাকে ধাক্কা দিয়ে বসে, মানে চাপ দিয়ে বসে, যেন তার ইউটেরাস থেকে সবকিছু বের না হয়ে যায়। অনেক বড় স্লাইড তো আসলে। আচ্ছা, মাথার চুল উঠে যায়, এটা অনেক রেমেডিতে আছে, সিভিডিসিস টেন্ডেন্সি, বিশেষ করে বাচ্চা হওয়ার পর থেকে।
এবং মহিলাদের ওষুধ আগেই বলেছি, তাই সাদা স্রাবে তার নিত্য সঙ্গী। আর মাসিকের সবসময় স্বাধীনতা, মাসিকের সব রকম স্বাধীনতা, মাসিক কম মাসিক বেশি, মাসিকের সময় পেট ব্যথা, মাসিকের প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় আগে হতে পারে অথবা নির্দিষ্ট সময়ের পরেও হতে পারে। অর্থাৎ মাসিক সংক্রান্ত যত গন্ডগোল আছে সিপি অথবা পালসেটিকা লক্ষণ মিলে আপনারা দুটার দিকে আগে খেয়াল রাখবেন। তারপরে তো অবশ্যই রেপার্টরি করবেন, রেপার্টরি করার পরে একটা মেডিসিন আসবে, দেন আমরা তারপরে আমরা দিব। সিপিএ পড়াচ্ছি কারণ তার মানে এই না যে মাসিকের সমস্যা হলো দেখতে একটু পুরুষাঙ্গী ভাব সিপিএ দিয়ে দিলাম, নো, এটা না। রেপার্টরি মাস্ট বি প্রয়োজন আমাদের, অবশ্যই এখানে দরকার। কিন্তু রেপার্টরি করার পরেও কিন্তু আপনাকে সেই আবার ম্যাটারমেডিকাতে ফিরে যেতে হবে। অর্থাৎ মাসিকের যে কোনো রকম গন্ডগোল হতে পারে, নির্দিষ্ট কোনো সময় বা ছন্দ বা নিয়ম বলে কিছু থাকবে না। দুধ সহ্য হবে না, যেটা নাইট্রিক অ্যাসিড বা নার্স ময়েশ্চারাইজার মধ্যে আমরা পাই। সালফার রোগীদেরও দুধ সহ্য হয় না, ক্যালকিরা কার্বি রোগীদেরও দুধ সহ্য হয় না। দুধ খেলে ডায়রিয়া হয়, কিন্তু নর্মালি কনস্টিপেশনে ভোগে। চিন্তা করেন, নর্মালি সে কনস্টিপেশনে আছেন, দুধ খেলে তার ডায়রিয়া হবে। শরীরের এখানে ওখানে হার্টবিট জাতীয় চর্মরোগ হতে পারে, পেটটা খালি খালি লাগে, এবং এমনকি খাওয়ার পরেও। এটা কিন্তু আমাদের হাইড্রাসিস, ইগনেশিয়া, ফসফরাস এবং সালফারের মধ্যেও আছে। সকালের দিকে ডিসপেপসিয়া মানে বমি বমি ভাব, বিশেষ করে বমি বমি ভাব। হ্যাঁ, প্রেগন্যান্সির সময় বমির একটা ভালো ওষুধ কিন্তু সিপিয়া। যদি প্রেগন্যান্সির সময় কেউ এসে আপনাকে বলে যে আমার সকালের দিকে বমি বমি ভাব লাগে, হ্যাঁ, তাহলে কিন্তু সিপিয়া খুব ভালো একটা রেমেডি। আসেন এবার আরেকটা মেথড বোঝে, অলরেডি কিন্তু দুইটা পড়াই ফেলছি আমি, একটা এভার্সন দিয়ে আর একটা একটু আগে বুঝালাম। এবার আসছে থার্ড জানা, অর্থাৎ আমি কিভাবে সিপিআটাকে মনে রাখবো। মনে রাখার জন্য বেশ কিছু টেকনিক আমি এখানে অবলম্বন করেছি। আমাদের এই ক্লাসে যতগুলো ক্লাস পাবেন, যতগুলো আমার লেকচার পাবেন, প্রত্যেকটা লেকচার একটা থেকে একটা ডিফারেন্ট। এবং আমি আশা করি এবং আমার দৃঢ়তার সাথে আমি বলছি, আপনারা এই প্রেজেন্টেশন গুলা থেকে অনেক কিছু জেনে যাবেন। কারণ আমি কখনো একটা দুইটা বই ফলো করে প্রেজেন্টেশন করি না। আমি যতগুলো প্রেজেন্টেশন তৈরি করি তার প্রত্যেকটা প্রেজেন্টেশনে মূল্যবান রাইটারদের বই ফলো করি, তবেই আমি প্রেজেন্টেশন গুলো তৈরি করি। তো যাই হোক, সিপিআ কে যদি আমি খুবই সংক্ষিপ্ত ভাবে চিনি, তাহলে সিপিআ স্পেলিংটা কি? ACPIA, দ্যাটস মিন সিপিআ। আমি একটু খেয়াল করি, এস দিয়ে আসি, দ্যাটস মিন সেক্স অ্যাভার্সন, অর্থাৎ তার সেক্স ভালো লাগে না। সেক্স আর্জিন নীল, তার সেক্সের প্রতি একটা নীল আর্জিন, যেটা কিন্তু অলরেডি বুঝাই আসছে। স্যাডনেস, দুঃখ ভাব, সিপিআ রোগীদের মধ্যে বিষণ্ণতা চাপ, সে হাসতে জানে না, সে কথা বলতে জানে না, সে আবেগী নয়, তার ভিতরে দুঃখ ভাব সবসময় কাজ করে। সেন্সিটিভ টু মিউজিক, লাইট এন্ড নয়েজ, সে গান পছন্দ করে না, সে আলো পছন্দ করে না এবং শব্দ পছন্দ করে না। এগুলোর প্রতি সে প্রচন্ড সেন্সিটিভ। এবং কি সেন্সেশন, কি সেন্সেশন? এমটিনেস, অল গন সেন্সেশন, উইকনেস, মনে হচ্ছে যে আমার বোধে সব চলে যাচ্ছে, অল গন সেন্সেশন, একটা খালি খালি ভাব। সেন্সেশন অফ বেয়ারিং ডাউন পেইন, অর্থাৎ সবকিছু নিচের দিকে চলে যাচ্ছে। সিপিআর এস দিয়ে কিন্তু আমি ব্যাখ্যা করছি। বল লাইক সেন্সেশন ইন দ্য থ্রোট, অর্থাৎ গলার ভিতরে একটা বলের মতো একটা সেন্সেশন অনুভূতি করে। লাম্প সেন্সেশন ইন দ্য রেকটাম অফ প্রোস্টেট। সিপিআর শুধুমাত্র যে মহিলাদের মেডিসিন তা কিন্তু নয়, দেখেন ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সিপিআর খুব ভালো কাজ করে। কারো প্রোস্টেটে যদি লাম্প সেন্সেশন থাকে এবং লাম্প থাকে, সে যদি বলে যে আমার প্রোস্টেটে আমি কেমন যেন একটা লাম্প সেন্সেশন, লাম্প কি মনে হয় একটা কোট্টা জাতীয় বা ছিপি জাতীয় আটকানো, হ্যাঁ, এরকম কিছু মনে হয় আমি অনুভূত করছি আমার প্রোস্টেটে, তাকে আপনি একটু সিপিয়া দিয়ে দিবেন, দেখবেন চমৎকার রেজাল্ট কিন্তু তার মধ্যে পাচ্ছেন। স্মাইল নো, তার মানে হাসি নাই, সিপিআর মধ্যে হাসি নাই। স্ক্যান্টি ল্যাকটেশন, অর্থাৎ তার দুধ হয় খুব অল্প পরিমাণের, সে যে প্রেগন্যান্সি কন্টিনিউ করার পরে যখন তার ব্রেস্ট ফিডিং করে তার দুধটা থাকবে খুবই কম। স্ট্রেস ইনসোসেন্ট, হ্যাঁ, ইনকন্টেন্স, অর্থাৎ তার সে কোনো প্রকারের স্ট্রেস নিতে পারে না, মানসিক কোনো স্ট্রেস নিতে পারে না। স্লাগিশনেস এন্ড কনফিউজড, অর্থাৎ সবসময় সে ধীর মন্থর, চলে না, হাঁটে না এবং কনফিউজ থাকে, যে কোনো ব্যাপারে সে কনফিউজ থাকে। সিপিআ দ্যাটস মিন এক্সারশন মেন্টাল অ্যাগ্রাভেশন, অর্থাৎ যে কোনো ধরনের মেন্টাল চাপ নিলে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। ইজিলি ফ্রাইটনেন্ট, অর্থাৎ সহজে সে ফিট হয়ে যায়। অ্যাঙ্গার, সহজে রেগে যায়। এবং ফেটিং টেন্ডেন্সি, সহজে সে ফিট হয়ে যাবে, হ্যাঁ, এটা টেন্ডেন্সি কিন্তু সিপিআর রোগীদের মধ্যে থাকে। এমটি ফিলিং ইন দ্য স্টমাক, অর্থাৎ পেটের ভিতরে সে একটা এমটি ফিলিং, খালি শূন্যতা বোধ সে ফিল করে। নট অ্যামোরেটেড ফ্রম ইটিং, এবং সেটা কিন্তু খেলেও তার কমে না। পেটের ভিতরে শূন্যতা বোধ, তাহলে খেলে তো আমার পূর্ণ হবে, কিন্তু এটা তার মানসিক শূন্যতা বোধ, যার কারণে তার
কমে না। এনোরেসিস অর্থাৎ কি, বিছানায় প্রস্রাব করা, চমৎকার একটা রেমেডি। আমার কাছে আরেকটা পেশেন্ট আসছিল, কথা প্রসঙ্গে চলে আসে তাই বলা, যদিও আসলে এটা নাই। বিছানায় প্রস্রাব করে, নববধূ বিছানায় যাওয়ার পরে প্রস্রাব করে, আহা কি লজ্জা। হাজবেন্ড এসে চুপি চুপি কানে কানে বলে, ম্যাডাম লজ্জার কথা কি বলবো, বউ তো আমার বাসর রাতে প্রস্রাব করছে। এবার বলেন সেই বউ কি রাখবে? কোন স্বামী কি রাখবে? এরকম কোন স্বামী কি আছে? কোন হতভাগা স্বামী আছে যে এরকম স্বামী সে বউ সে রাখবে? কিচ্ছু না। সবকিছু মিলাই দেখলাম তার সিপিয়া যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সিপিয়া দেওয়ার পরে কিন্তু সোনার সংসার এখন খুব সুন্দরভাবে কিন্তু সে তার লাইফ লিড করছে। তাহলে দেখেন আমাদের কি জানতে হবে, বিছানায় প্রস্রাবের ক্ষেত্রে কিন্তু সিপিও খুব চমৎকার একটি রেমেডি। SEP, পি দ্যাটস মিন সিপিআর পি, প্রস্ট্রেন অফ মাইন্ড, মানে তার সবসময় মাইন্ডের একটা দুঃখ দুঃখ ভাব। প্রফিউস লিকুরিয়া, প্রচুর পরিমাণে সাদা স্রাব যায়। প্রফিউস মিনসেস, প্রচুর পরিমাণে মাসিক হয়। প্রফিউস পাসপিরেশন অর্থাৎ তার হাত পা ঘামে, বিশেষ করে প্লাম এন্ড টোস, হাতের তালু পায়ের তালু ঘামে। কিন্তু সালফারের মধ্যেও আছে, কিন্তু সালফারের মধ্যে 3টা, হাতের তালু পায়ের তালু মাথার তালু। সিপিআর মধ্যে 2টা, হাতের তালু এবার মাথার তালু। প্রিমিউচুয়াল ইরিটেবিলিটি এবং ডিসপ্রেশন অফ উইপিং, অর্থাৎ তার মাসিক হওয়ার আগে তার মেজাজ মর্জি সবই গরম থাকে, সে ইরিটেবল হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, এবং এই কারণে সে সবসময় উইপিং মানে কান্না করে, মনের ভিতর থেকে তার একটা কান্না আসে। প্ল্যাথরিক পেশেন্ট অর্থাৎ তার ফ্যাকাশে অর্থাৎ লাল লাল ভাব সিপিআর রোগীদের মধ্যে পাওয়া যায়। প্রোলাপস ইউটেরাস, কারো যদি প্রোলাপস ইউটেরাস হয়, সামনের দিকে বাঁকানো, সিপিআর। প্রেগন্যান্সি ডিউরিং অ্যাগ্রাভেশন, প্রেগন্যান্সিতে যে কোনো কিছু অ্যাগ্রাভেশন হতে পারে। প্রিমিউচুয়াল ইজাকুলেশন, এটা ছেলেদের প্রিমিউচুয়াল ইজাকুলেশন সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন। যদি কোনো ছেলের প্রিমিউচুয়াল মানে ইজাকুলেশন হওয়ার আগেই হয়ে যায় তাহলে কিন্তু সিপিআর ডোজ। প্রোস্টাইটিস, সোরিয়াসিস এবং ক্লোরাইটিস। ক্লোরাইটিস কি রোগ সেটা আমি দেখছি। সোরাইসিস হচ্ছে একটা স্কিনের রোগ, এই স্কিনের রোগের ক্ষেত্রে কিন্তু সিপিআর খুব ভালো কাজ করে। ক্লোরাইটিস, এই দেখেন ক্লোরাইটিস, আপনাদের একটা ছবি দিলাম, এটা হলো ক্লোরাইটিস। এই ধরনের কোনো লক্ষণ যদি কোনো রোগী আপনাদের কাছে নিয়ে আসে, বিশেষ করে গর্ভ থাকা অবস্থায়, আর যদি মিলে যায় ছেলে আর মেয়ে, বাচ্চা, শিশু, বৃদ্ধ, পুরানা, আপনি সিপিআর দিয়ে দিবেন। প্রেগনেন্সি হলে তো অবশ্যই মহিলা, আর যদি প্রেগনেন্সি না থাকে তাহলে কিন্তু ক্লোরাইটিস সিপিআর ক্ষেত্রে খুবই খুবই ভালো একটা রেমেডি। আই ইনডিফারেন্স, অলরেডি ইনডিফারেন্স নিয়ে আমি অনেক ব্যাখ্যা দিয়ে ফেলেছি, তাই আমি সময় আর এখানে দেরি করছি না। ইরিটেবিলিটি অর্থাৎ খিটখিটে মেজাজ। ইনভলেন্টারি উইপিং, অবচেতন মনে কান্না। সিপিআর রোগীর অবচেতন মনে কান্না করে, আমি নিজেও জানি না কেন কাঁদছি, আমি হতাশ, আমি অপটিমিস্ট, আমি কোনোভাবেই আমি নিজেকে সামলাতে পারছি না। ইচিং অফ দ্য রেকটাম, রেকটামে চুলকানো। ইচিং অফ দ্য জেনিটালিয়া ব্রট অ্যাবাউট ফ্রম লিকুরিয়া, লিকুরিয়া থেকে যদি কারো ফিমেল জেনিটালিয়া চুলকানো হয়, ইচিং হয়, সাদা স্রাব হয়, আট হয়, তাহলে কিন্তু আমরা একবার সিপিআর কথা ভাববো। ইম্পর্টেন্স, হ্যাঁ, ইনডোলেন্স অর্থাৎ অধৈর্যহীন, ইমপ্যাশেন্স অর্থাৎ অধৈর্যহীন থাকে। সিপিআর রোগীদের মধ্যে ধৈর্যটা কম থাকে। আমি মনে হয় প্রায় শেষ দিকে চলে এসেছি লেকচারের। অ্যাভারশন টু কোয়েশন অর্থাৎ কোয়েশন মানে এখানে সেক্সুয়াল লাইফ লিড, এটার প্রতি তার প্রচন্ড পরিমাণে অ্যাভারশন থাকে। অ্যাভারশন টু কোম্পানি অর্থাৎ সে কোনো ধরনের কোম্পানি বলতে এখানে বোঝাচ্ছে আসলে সে পারিবারিক দিক থেকে যে সবাই মিলে একটু গল্প করা, কাউকে একটু হেল্প করা, প্রক্সি দেওয়া, এই বিষয়টা তার ভিতরে কখনোই থাকে না। অ্যাভারশন টু অপোজিশন সেক্স অর্থাৎ বিপরীত সেক্সের প্রতি তার প্রচন্ড অ্যাভারশন থাকে। অ্যাভারশন টু কনসোলেশন দিলে তার বৃদ্ধি পায় সবকিছু। অ্যাভারশন ফ্রম প্রেগন্যান্সি, মিসক্যারেজ অর অ্যাব্রড, হ্যাঁ অ্যাব্রোশন অর্থাৎ প্রেগন্যান্সি বা মিসক্যারেজের ক্ষেত্রে সকল রোগ তার বৃদ্ধি পায়। অ্যাভারশন টু সেক্স টু ব্রিং টাচ সেক্সুয়ালি, ডাবল প্লাস অর্থাৎ সেক্সুয়ালের ক্ষেত্রে যদি সে টাচ করে, সেক্সুয়ালি টাচ, হ্যাঁ, তাহলে এটা সে প্রচন্ড ভাবে অ্যাভারশন হয়। তাহলে আমি কিন্তু মোটামুটি একদম পুরোটুকুই ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের প্রেজেন্টেশন কেমন লেগেছে আমি জানি না। অলরেডি আমার সময়ও পার হয়ে গেছে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা ইজি ভাবে করতে পারেন। কারো কোশ্চেন থাকলে কাইন্ডলি করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। আমার কোনো জি কোশ্চেন ওয়ালাইকুম নেই, আসসালাম। তবে আমার একটা কথা, মানে আজকে সিপিআর যেভাবে জানলাম
এরপর নেক্সট টাইম শিপিয়া রোগী যদি কখনো ভবিষ্যতে দেখি, ইনশাল্লাহ মানে আপনার প্রত্যেকটা কথাই মনে থাকবে। ম্যাম, অসংখ্য আপনাকে ধন্যবাদ এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, শুধু সিপিয়া নয়, আপনাদের থার্ড ইয়ারে প্রায় 27টা রেমেডি, আমি চেষ্টা করবো 27টা রেমেডি আপনাদেরকে তুলে ধরতে। কিন্তু বিষয়টা হচ্ছে যেগুলো পলিক্রেস্ট রেমেডি, যেমন সিপিয়া হচ্ছে পলিক্রেস্ট রেমেডি, এই রেমেডি গুলো কিন্তু আপনাদেরকে বেশি বেশি মনে রাখতে হবে। কারণ আপনাদের 10টা রুগী পান, তার মধ্যে 7টা রুগী পাবেন পলিক্রেস্ট আর 3টা রুগী পাবেন নন পলিক্রেস্ট। তাহলে আমাদের পলিক্রেস্ট রেমেডি গুলোকে কতটুকু জানতে হবে, হ্যাঁ, এর জন্য আপনাদেরকে পড়তে হবে। এবং আমি চেষ্টা করব প্রতিবারই আপনারা যেন বুঝেন সেভাবে তুলে ধরতে। আর যদি এটাও চান, আপনারা আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন যে ম্যাডাম যদি এইভাবে পড়ান তাহলে আমাদের ইজি হয়। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেভাবে আপনাদেরকে পড়িয়ে দিতে। আর কারো কোনো কিছু বলার আছে? কারো কোনো কিছু কি বলার আছে? নেক্সট মেডিসিন কি? ওটা আমাকে দেখে বলতে হবে। হ্যাঁ, নেক্সট মেডিসিন আমি সিলেবাস দেখে বলবো আর কি, নেক্সট মেডিসিন কি হবে ওটা আপাতত এখন বলতে পারছি না। কামরুন নাহার, আপনার কি কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম, অনেক সুন্দর ম্যাডাম আছে। রেকর্ডিং অফ করব? হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেন, রেকর্ডিং অফ করে দেন। এখন আমি এদেরকে একটু ইয়া করি, 10টা 4 বাজে তো, 4-5 মিনিট পরে ওনারা জয়েন করুক।